Assalamu alaikum, everyone. Welcome to Business Talk presented by Textile Times. This is episode 2, and tonight we are going to travel back in time, a journey of courage, vision, struggle, and legacy. বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আজ বিশ্বে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, কিন্তু এই অবস্থানে পৌঁছাতে যে মানুষগুলো নীরবে পথ তৈরি করেছেন, তাদের গল্প আমরা খুব কমই শুনি। আর ঠিক আজকের আলোচনা সেরকমই একটি গল্প। সো আজ আমরা কথা বলবো এমন এক পরিবারের ইতিহাস নিয়ে, যাদের হাত ধরে একসময় এন্টারপ্রিনারশিপ মানে ছিল সাহস, আর ফ্যাক্টরি মানে ছিল স্বপ্ন। সো আমাদের আজকের যে অতিথি রয়েছেন, তার পিতা মরহুম মোহাম্মদ রিয়াজ উদ্দিন, যিনি প্রতিষ্ঠা করেছিলেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড, যা একটি নাম, যা শুধু একটি ফ্যাক্টরি নয়, বরং বাংলাদেশের আর&জি ইতিহাসের একটি আর্লি চ্যাপ্টার। এই রিয়াজ গার্মেন্টস শুধু এক্সপোর্ট অর্ডার আনেনি, এটা এনে দিয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ সালাউদ্দিন স্যার, অ্যাডভাইজার টিসিএম অ্যান্ড বুনন বি, অলসো ফর্মার ডিরেক্টর রিয়াজ গার্মেন্টস লিমিটেড। সো স্যার নিজেই দেখছেন রাইজ অফ আর&জি, ক্রাইসিস অ্যান্ড ক্লোজার্স অ্যান্ড lessons that no textbook can teach. So sir, it's truly an honor to have you with us today, Yes, and I'm also honored to be with thank you you. so much. Thank Thank you you for so much, sir. calling me and giving me the opportunity. Thank you so much, sir. It's really an honor. স্যার, আমরা বিজনেস সাকসেস নিয়ে অনেক কথা শুনি, কিন্তু আজ আমি শুরু করতে চাই সাকসেসের আগের গল্প দিয়ে। কারণ we know that every big factory starts with a small decisions. So let's go back to the roots. So, sir, my first question is not about business. It's about a motivation, family, and vision. So, first question is that, sir, আপনার যেই পরিবার বা আমরা আপনার পিতা সম্পর্কে যতটুকু জানি, মরহুম মোহাম্মদ রিয়াজউদ্দিন স্যার, যিনি আহ, তৈরি যে পোশাক ব্যবসা শুরু করার পেছনে যে রিয়াজ গার্মেন্টস, এটার মূল অনুপ্রেরণ কি ছিল, এবং রিয়াজ গার্মেন্টস এটি এক্স্যাক্টলি নামটি কেন এসেছিল, এবং এটি প্রথমে কোথায় স্থাপিত হয়েছিল? বা আমরা তো স্বাভাবিক, আমরা যখন পড়াশোনা করতে যাই, হিস্টোরি নিয়ে যখন পড়াশোনা করি, আমাদের এখানে অবশ্যই রিয়াজ গার্মেন্টস একটা টপিক থাকে। সো আমরা আসলে আজকে একদম আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি আর কি, ডিফারেন্ট কিছু। Thank you, ধন্যবাদ টেক্সটাইল টাইমস কে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে আমন্ত্রণ জানার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই প্রোগ্রামের হোস্ট আপনাকে, যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন বা আগামীতে রেকর্ডকৃত লাইভটি দেখবেন, তাদের সবাইকে আমি আহ, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি খুবই দুঃখিত, আমার নিজের ব্যক্তিগত কারণে লাইভটা 1 ঘন্টা বিলম্বিত হওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। ওকে স্যার, ইটস আসলে ওকে। ইতিহাস বলতে আসলে আমাদের এই ব্যবসাটা পারিবারিক ব্যবসা। আমার বাবা মোহাম্মদ রিয়াজউদ্দিন ছিলেন একজন ভিশনারি মানুষ। উনি 60 দশকে, 60-এর আগে আমার দাদার এই ব্যবসা ছিল কাপড়ের। সেই ব্যবসা থেকে আমার বাবা একটা টেইলারিং শপ করে 60 দশকে। তো সেই টেইলারিং শপ থেকে আমাদের যাত্রা শুরু। 8টা মেশিন দিয়ে, তখন এটা রিয়াজ গার্মেন্টস ছিল না, তখন এটার নাম ছিল রিয়াজ স্টোর। তো টেইলারিং থেকে তিনি আহ, তৈরি পোশাক, বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টস তৈরি করতেন। শুধু শার্ট না, বাচ্চাদের, বড়দের, ছোটদের, ডোমেস্টিক মার্কেট, আমাদের আভ্যন্তরীণ বাজারের জন্য তৈরি করতেন এবং সেটা সারা বাংলাদেশে হোলসেল করতেন। তো হোলসেল থেকে আস্তে আস্তে 60 দশকে রিয়াজ স্টোরের, রিয়াজের প্রায় 34টা ব্র্যান্ড ছিল। বিভিন্ন ব্র্যান্ড নেমে শার্ট তৈরি হতো, বাচ্চাদের তৈরি পোশাক তৈরি হতো, মেয়েদের কাপড়,
লিঙ্কারিং, আন্ডারগার্মেন্টস সবই তৈরি হতো, যেটা নর্মালি এখনো আমাদের ডোমেস্টিক মার্কেটে সেই ট্রেন্ডটা আছে। তো সেই আমলে 60 দশক তখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান এক ছিল। তো সেই সময় দুই পাকিস্তানি আমাদের রিয়াজ শার্ট খুব ফেমাস হলো। ফেমাস হতে হতে শার্ট থেকে প্রায় 1970 পর্যন্ত আহ, একেবারে ডোমেস্টিক মার্কেটে ডাপতের সাথে ব্যবসা করছে রিয়াজ স্টোর। রিয়াজের ব্র্যান্ড আস্তে আস্তে রিয়াজ একটা এলিট ক্লাসের ব্র্যান্ডে পরিণত হয়। তো রিয়াজ গার্মেন্টস এর রিয়াজ স্টোর যখন রাত্রে 71-এ সেই যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে আমরা বেসিক্যালি বলি না, আমরা অ্যাকচুয়ালি পুরনো ঢাকার লোক। পুরনো ঢাকা বলতে একেবারে পুরনো ঢাকা, আমার দাদা 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 বাবা সবাই চকবাজার লালবাগ যে এরিয়াটি আছে আমাদের জন্ম সবার ওইখানে। তো এই জায়গাটা পরিষ্কার করি না, আমরা পুরনো ঢাকার, তো সেই চকবাজারেই আমাদের ব্যবসা ছিল। সেই সময় 60 দশকে আমার দাদারও দোকান ছিল, বাবাও সেখান থেকে টেইলার করছে। 71-এর যুদ্ধে আমাদের খুব বড় ধরনের ড্যামেজ হয়। সেই ড্যামেজে রিয়াজ স্টোর পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে আমাদের সব কিছু মোটামুটি সব নষ্টই হয়ে যায়। তারপরে আমাদের যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে 72-এ, 71-এর শেষে 72 সালে আবার আমার বাবা নতুন করে আবার রিয়াজ স্টোর চালু করে। তখন তিনি নামটা পরিবর্তন করেন। এই যে নামটা আসছে তখন সে নামটা আসছে রিয়াজ গার্মেন্টস, তিনি নাম দেন তখন। রিয়াজ স্টোরটাকে চেঞ্জ করে রিয়াজ গার্মেন্টস নাম দেন 72-এ। তখন তিনি বাংলাদেশের প্রথম কারখানা, ডোমেস্টিক মার্কেটের কারখানার লাইসেন্স পায়। সেটাই বাংলাদেশের প্রথম, স্বাধীনের পরে প্রথম রেডিমেড গার্মেন্টসের লাইসেন্স দেয় গভর্নমেন্ট। তো রিয়াজ প্রথম বাংলাদেশের ওইখানে কারখানা, ডোমেস্টিক কারখানা। আমাদের কারখানা বলবো কেন, খুব ছোট ছিল, 8-10টা মেশিন ছিল, 10-12টা 15-20 জন লোক ছিল। সেটা নিয়েই আমরা আবার যাত্রা শুরু করে রিয়াজ স্টোর থেকে রিয়াজ গার্মেন্টস। 72 থেকে আমার বাবা এখানে একটা ছোট্ট হিস্ট্রি বইটা নিই যে 1969 সালে 3 জন নভোচারী যখন চাঁদে গেছিল, তখন তারা যখন বাংলাদেশে ওয়ার্ল্ড ট্যুরে আসছিল, বাংলাদেশে সেই সময় আমার বাবা তাদেরকে 3টা রিয়াজ শার্ট গিফট করছিল 69 সালে। তো 69 সালে চাঁদের দেশে ওই 3জন, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, ওনাদেরকে গিফট দেওয়ার পরে তো ওনারা যখন ওয়ার্ল্ড ট্যুর শেষ করে ফিরে যাওয়ার পরে ওনারা নাসা থেকে আমাদের শার্টটা পছন্দ করে একটি প্রশংসাপত্র পাঠায় 1969-এ অক্টোবরে। তখন ওই প্রশংসাপত্রটা আমরা পাই। পাওয়ার পরে আমার বাবা সেই প্রশংসাপত্রটাই অ্যাকচুয়ালি দ্য টার্নিং পয়েন্ট হিজ, ওনার মাইন্ডটা তখন একটা কাজ করে যে আমার শার্ট বিদেশি মানুষের পছন্দ হয়েছে, তাহলে আমার শার্ট দেশের বাইরে যাওয়ার মতো। তখন থেকে ওনার মাইন্ডে আসছে যে আমার শার্টটা এক্সপোর্ট করতে পারবো, বাংলাদেশের বাইরে পাঠাতে। তো তখন চেষ্টা করতে গিয়ে ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের সাথে উনি কথা বলছিল, কিন্তু এর মধ্যে যুদ্ধ হইলো। তো যুদ্ধের পরের ঘটনা তো আমি বললাম। তো 72-এ আমাদের রিয়াজ গার্মেন্টস আবার চালু করলো। চালু করার পরে আবার রিয়াজ বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আপনার ওয়েবসাইটে আমাদের এগুলো আছে, আমরা শেয়ার করছি। ইয়েস এখন স্যার, যেহেতু আমরা এটা সময়টা নিয়ে পড়াশোনাও করি, আমরা যারা স্টুডেন্টরা আছি এটা নিয়ে পড়াশোনা করি। এখন যেহেতু সময়টা আমি খুব শর্টকাটে বলে যাচ্ছি যে তারপরে রিয়াজ স্টোর আবার রিয়াজ গার্মেন্টসের নাম দিয়ে শুরু হলো। শুরু হওয়ার পরে আমার বাবা আবার নতুন করে আবার রিয়াজ, সেই আবার ব্র্যান্ড বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ, প্রচুর ফেমাস ছিল আমার রিয়াজ শার্ট। তখন আমার বাবা আর কি আমার শার্টগুলো নিয়ে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তখন টিসিবি হইলো, টিসিবির সাথে আমার বাবা গেল। টিসিবি ছিল একমাত্র নির্ভরযোগ্য বাইং হাউসই বলে, তখন টিসিবি সব ডিল করতো, পাট চা তখন একেবারে শেষ, দেশে কিছুই নাই, কি হবে। তখন আমার আব্বা শার্টগুলো নিয়ে টিসিবির কাছে গেছে, ওনাদেরকে দেখাইছে যে দেখেন এরকম 69 সালে তো বিদেশিরা আমার শার্ট পছন্দ করছে, এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আমি আবার আমার শার্টগুলো বিদেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি। তখন ওনারা মিটিং করলো, একটু হাসাহাসি করলো, রে আপনার শার্ট বিদেশে যাবে, চা পাট আমাকে শেষ হয়ে গেল, শার্ট কিভাবে যাবে। আবার আব্বা বললো আমি কনফিডেন্ট, আপনারা একবার বিদেশে পাঠিয়ে দেখেন, পছন্দ করতে পারেন। তো এটা 77 সালের কথা। 76-এর শেষে 77 সালে তারা এটা ফ্রান্সে পাঠায়, টিসিবির থেকে ফ্রান্সে পাঠায় এই শার্টগুলো, আমার আব্বা যে স্যাম্পলগুলো তৈরি করেছে। তখন ফ্রান্সে পাঠানোর পরে ফ্রান্সের সেই প্রথম বায়ার বাংলাদেশে, তারা এটা পছন্দ করার পরে তারা বলে আমরা বাংলাদেশ থেকে একটা অর্ডার করতে চাই।
তখন টিসিবি জানালো আপনার শার্ট পছন্দ হয়েছে, তারা অর্ডার করতেছে, আপনি পারবেন। তারপরে অবশ্যই কত পিস, 10,000 পিস। তখন তো কোনো ইনস্ট্রাকশন নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা অর্ডার আসছে। আসার পরে তখন এই মনে করেন নতুন করে আয়োজন করে টিসিবি, তখন আমাদের কিভাবে হবে, এলসি হবে, কেমনে হবে, নানান জটিলতায় 6 মাস কাইটা গেল। কাইটা দেওয়ার পরে অর্ডারটা প্রক্রিয়া করে আমরা সেই 10,000 পিস শার্টটা প্রায় 4 মাস ধরে শিপমেন্ট করছি। 10,000 পিস শার্ট, সেটাই ছিল বাংলাদেশের এই প্রথম রপ্তানি তৈরি পোশাক। তো সেখান থেকে আমার বাবার হাত দিয়ে 1978 সালে জুলাই মাসে, সেটা 77-এর অর্ডার পাইছে, 78-এ শেষ হয়েছে শিপমেন্ট। যেহেতু কারখানা ছোট ছিল, লোকজন ছিল না, অনেক নানা জটিল, সে অনেক চ্যালেঞ্জের কথা। তো সেই চ্যালেঞ্জগুলো উঠে সে সাকসেসফুলি বাংলাদেশ থেকে প্রথম তৈরি পোশাক রপ্তানি করে। সেটাই ছিল রপ্তানির এইটুক ইতিহাস, যে রিয়াজ গার্মেন্টস প্রথম বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করে। এর পরবর্তীতে আমরা সবাই জানি যে আমাদের শ্রদ্ধেয় আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন জনাব নুরুল কাদের, দেশ গার্মেন্টস। উনি পরবর্তী যে 80-র দিকে, 78-80-র দিকে উনি 130 জন লোককে ট্রেন করে, কোরিয়া ট্রেনিং করে নিয়ে আইসা তারপরে উনি এই গার্মেন্টসটাকে 80-র দশকে একটা ইন্ডাস্ট্রি ফর্মে রূপ দেন। মানে যেটা আমরা বলি যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস আমরা ছিলাম ফ্যাক্টরি, উনি করছে ইন্ডাস্ট্রি। এই জন্যই আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, রিয়াজ গার্মেন্টস হইল সবচেয়ে প্রথম রপ্তানিকারক এবং দেশ গার্মেন্টস হইল বাংলাদেশের প্রথম ইন্ডাস্ট্রি। এই জায়গাটায় এই পর্যন্ত আমি কথা এখানে শেষ করতে চাই। সেটাই হলো শর্ট ইতিহাস আমার। তো যেটা হলো যে আমার বাবার নামটা আসছে রিয়াজ গার্মেন্টস, আমাদের পরিবার থেকেই আসছে। ওনার নামে রিয়াজ ছিল, ওনার নাম থেকে উনি রিয়াজ গার্মেন্টস। যেহেতু আমাদের পুরোনো ঢাকা কেন্দ্রিক ছোট্ট একটা ইউনিট ছিল, ঠিক আছে, সীমিত সুযোগ সুবিধা, কিন্তু উনি স্বপ্ন অনেক বড় দেখছে। ব্যক্তিগতভাবে বাবার কাছে আমি 94 সাল, ছোটবেলা থেকে তো শিখছি, ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। 94 সালে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঢুকি। তো সেই দিক থেকে এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির সাথেই জড়ায় আছি যে কোনোভাবেই। একটা হয়তো আমার ইন্ডাস্ট্রিটা নাই, আমি নলেজ ইন্ডাস্ট্রি নিয়ে, আপনারা জানেন বুনন, টিএমজি ব্লগ, আমার প্রায় 3-3.5 লক্ষ ওইখানে ব্লগে কানেক্টেড ইন্ডাস্ট্রি নলেজ শেয়ারিং করে। তো সেটাই একটা আমার বড় সফলতা এখন পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটু অডিয়েন্সদের জন্য বলতে চাচ্ছি, ইফ ইউ আর আ টেক্সটাইল স্টুডেন্ট অর a young entrepreneur or someone dreaming of starting a factory one day, this conversation is for you. So আমাদের যে সকল অডিয়েন্সরা রয়েছেন, তাদের যদি স্যারের কাছে কোনো কিছু জানতে চান বা আগ্রহী, অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে প্রশ্ন করবেন। আমরা একটা টাইম পরে সেই কোশ্চেন গুলোর আনসার নিব। স্যার চেষ্টা করবেন আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো আমি স্যার, আপনি লাস্ট মোমেন্টে একটা কথা বলেছেন যে আমরা সবাই এই ব্যাপারে অবগত যে রিয়াজ গার্মেন্টসটি বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছিল। সো আমার প্রশ্নটা এক্স্যাক্টলি এইখানেই যে মানে এক্স্যাক্টলি আসলে এই ব্যবসা বা আমাদের এই গার্মেন্টস, যেটা আমাদের বাংলাদেশে সর্বপ্রথম চালু হয়, তা আসলে কেন বন্ধ হয়েছিল? স্পেসিফিক গুলো কি ছিল? আর ইয়েস স্যার, বন্ধ হওয়ার পিছনে কারণ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি 2008 পর্যন্ত উইদাউট এনি প্রবলেমেই চলতেছে, তেমন কোনো সমস্যা ছিল না। কারণ আমাদের বাবা কখনো ইন্ডাস্ট্রিতে, আমার বাবার একটা নীতি ছিল, উনি কখনো বড় করেনি। বড় করেন এই কারণে যাতে ওনার কন্ট্রোলের বাইরে কোনো কিছু না হয়, ঠিক আছে। উনি সবসময় চাইছে লিন অ্যান্ড থিন। ওনার যেটা আইডিওলজি ছিল যে লিন অ্যান্ড থিন, এবং উনি সবসময় চেষ্টা করতো ঋণ থেকে, মানে লোন থেকে বেঁচে থাকার জন্য। উনি কখনো ঋণ পছন্দ করতেন। এই জন্য আমাদের রিয়াজ গার্মেন্টস আপনি হিস্ট্রি দেখবেন যে আমরা কখনো বড় করিনি। আমাদের ফ্যাক্টরিটা সর্বোচ্চ বড় করছিলাম আমরা 2000 সালে, যেটা বোট বাজারে একটা এক্সপানশন নতুন ফ্যাক্টরি করছিলাম, যেটা 8 লাইনের। আর আমাদের রিয়াজটা হাইয়েস্ট 4 লাইন, আমরা পুরোনো ঢাকার যেটা ছিল, এই 8-12 লাইন পর্যন্তই আমরা করছি। এটা নিয়ে আমরা পারিবারিকভাবে 4 ভাই ব্যবসা চালাতাম বাবার সাথে।
তো ওইটা করতে 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 আমাদের ব্যবসা কখনোই স্ট্রাগলও করি নাই, ঋণ টিন খুব রেপুটেশনের সাথে আমরা 2008 পর্যন্ত ব্যবসা করছি। 2009 সালে আমাদের একটা 2007-8 দিকে, 7-এর শেষে আমরা একটা বড় অর্ডার পাই। বড় অর্ডার একটা ইটালিয়ান কাস্টমার ছিল। তো সেই অর্ডারটা আমাদের অ্যাকচুয়ালি ওই বায়ারটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। তো ব্যাংক্রাফ্ট হওয়ার কারণে আমাদের লাইবিলিটি হয়ে গেছে অনেক। তো যেটা ছিল তার থেকে আর ডবল হয়ে গেছে। তো লাইবিলিটি হওয়ার পর থেকে পরপরই আজকে যেমন তত্ত্বাবধায়ক সরকার চলতেছে, তখন 2000 সালে গভর্নমেন্টও একটা পতন হয়েছে, ঠিক আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল তখন। তো সেই সময় আসলে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলটা আমাদের ডিজাস্টার হয়ে গেছে। তখন ব্যাংক এক সব একদিকে চলে গেছে, মানে সেই আমলটা যেটা এখন চলতেছে, যে কেউ কাউরে কোঅপারেট করতেছিল না। যেহেতু আমাদের ঋণ খেলাফি হয়ে গেছিল, তখন আমরা নানান জায়গায় চেষ্টা করছি, কেউ আমাদের কোঅপারেট করে না। যেহেতু ব্যবসায়ীরা সব সরে গেছিল, তখনও এরকম একটা সিচুয়েশন হয়েছে। আমরা শেষ পর্যন্ত ব্যাংক আমাদের কোনো সুযোগ দেয়নি, বা তখন কেউ সাহস করেনি। আমরা অনেক চেষ্টার পরে লাস্টে আমরা সারেন্ডার করছি আর কি ব্যাংকের কাছে, ঠিক আছে, লেটস সে মেক এ গোল্ডেন হ্যান্ডশেক, আমরা আমাদের প্রপার্টি সেল করে আমরা লোন পরিশোধ করে দেব। তো সেটা ছিল আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমাদের সব 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 ক্ষমতা থাকার পরেও আমরা আসলে পলিসিগত কোনো সাপোর্ট পাই না। তো সেটা আজকে যে সাপোর্টগুলো মানুষ পায়, খুব সহজভাবে পায়, তখন কিন্তু খুব সহজ ছিল না। আর তারপরে গভর্নমেন্ট চেঞ্জ হইলে আমাদের এখানে আসলে সবসময় দেখবেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জ হইলে আমাদের ব্যবসায়ীরা বিশাল একটা ক্ষতির মুখে পড়ে। হ্যাঁ, ক্ষতির মুখে পড়ে। ভালো মন্দ সব জায়গায় আছে, দুর্নীতি কম বেশি সব জায়গায় আছে, কিন্তু কথা হলো যে আলটিমেটলি এন্ড অফ দ্য খেসারতটা দিতে হয় ব্যবসায়ী। আমরা ব্যবসায়ী, তো আমরা সেইখানে আমরা পলিটিক্যাল ক্রাইসিসের ভিকটিম বলা চলে। সেই সময় আমরা কাউকে পাইনি, বা আমাদের বড় বড় সংগঠনের নেতারা আমাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা সহযোগিতা করতে পারেনি কারণ যারা কোনো গভর্নমেন্টই ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেউই সাহস করে। আমরা এর কাছে গেছি, ওর কাছে গেছি, নিজেরা চেষ্টা, তখন বাবাও ছিল না, মারা গেছে। হ্যাঁ, বাবা থাকলে হয়তো সে তার ইনফ্লুয়েন্স দিয়ে অনেক কিছু করতে পারতো, আমরাও তখন পারিনি, আমাদের অভিজ্ঞতা ছিল কম। আমাদের সে আজকে এখন যে অভিজ্ঞতাটা আছে আজকের থেকে 20 বছর আগে, তো আমাদের সেই অভিজ্ঞতা ছিল না। সে বয়সও ছিল কম। তো যাই হোক, যারা ছিল শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার বাবার একটা গুডউইল আছে, রিয়াল গার্মেন্টসের গুডউইল অনেক, আমরা সেইটাকে ভ্যালু দিয়ে, আমার মা বললো যে তোমার বাবার গুডউইল এই পর্যন্তই থাক, তাকে মানুষ সারা জীবন স্মরণ করবো, তোমরা আবার ব্যবসা চালাইতে গেলে দেখা যাবে যে কোনো সিচুয়েশনে আমরা পড়তে পারি। তো ওই সিদ্ধান্তটা আলটিমেটলি ফ্যামিলিগতই পারিবারিকভাবেই নেওয়ার পরে আমরা রিয়াজ গার্মেন্টস কুইট করি। কিন্তু আমাদের লাইসেন্স, আমাদের সব কিছু এখন আছে, রিয়াজ গার্মেন্টসটা এখনও চাইলে আমরা স্টার্ট করতে পারি। কিন্তু আনফর্চুনেটলি এর মাঝখানে আমার দুই বড় ভাই মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে। ও এখন আর সেরকম Yes, sir. চলার মতো কেউ নাই। আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, দে আর হাইলি কোয়ালিফাইড, বাট দে অল আর ইন কর্পোরেট, তারা সব জব করে পছন্দ করে। তো তারাও কেউ আমার পরে আর কেউ নেই এই ট্রেডে। আমারও ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আমি নলেজ ইন্ডাস্ট্রি নিয়ে এখনো এই ট্রেডে টিকে আছি। তো Thank সেই you, sir. আমি খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম। বন্ধ করে রিজন নেই, ইটস ইউ ক্যান সে ইটস আর ব্যাড লাক অর গুড লাক, হোয়াট এভার ইট ইজ। এই পর্যন্তই হয়তো যাত্রা ছিল। Yes, sir. থাকলে তো I অবশ্যই ভালো understand. হতো, কিন্তু পলিসিগত সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আজকের দিনে Exactly. আজকে আজকে অনেক ফ্যাক্টরি বন্ধ হইতেছে বা বন্ধ হয়ে যেতেছে অনেক কিছু, কিন্তু এখনো স্টিলও আমাদের পলিসিগত সাপোর্টের অনেক সময়। একজন লোক এত কষ্ট করে, আমার 70 বছরের ব্যবসা, আপনি একটা বায়ের ব্র্যান্ড ক্রাফট হলো আর আপনি দেউলিয়া হয়ে না, 70 বছরের ব্যবসাটা নষ্ট হয়ে গেল। এটা তো মাইনা নেওয়া যায় না। যদি একটা গভর্নমেন্টের এমন কোনো পলিসি থাকে, এক্সিট পলিসি, ভালো পলিসি থাকে, যেমন বিদেশে আমি চালাবো না, $100 একটা ফর্মে ওরা সাইন করে নিজেকে দেউলিয়া ঘোষণা করে চলে আসে। কিন্তু আপনি একেবারে নিঃশেষ হয়ে যাবেন, আমাদের দেশে হয় কি, একেবারে নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকে না, তার কোনো সুযোগই থাকে। এখন যেমন অনেকে সুযোগই পাইতেছে,
কেউ সুযোগ অনেক নিছে, কেউ জেনুইন হয়েও সুযোগ পেতেছে। ঠিক আছে, আইন হয়ে যেতেছে সবার জন্য সমান। এখন এক্সাক্টলি। কেউ কেউ এইটাই আর কি। জি স্যার, আসলে আপনি আপনার এই অনেক ইনফরমেটিভ কিছু কথা বলেছেন। সো এখান থেকে আসলে আমার একটা জিনিস জানার আগ্রহ বেড়ে গেল। সেটা হচ্ছে যে যে লাইসেন্স বা যে গার্মেন্টস চাইলে এখন আমরা রিয়াজ গার্মেন্টস আবার শুরু করতে পারি। সো বর্তমানে যে জেনজেড যারা আছে বা আমি যতটুকু আপনাকে নিয়ে স্টাডি করেছি, আপনি জেনজেডদেরকে নিয়ে বা ইয়াং বা ইয়ুথদেরকে নিয়ে কাজ করতে অনেক পছন্দ করেন বা আপনি কাজ করে থাকেন। অনেক অ্যাক্টিভ এই ব্যাপারে। সো আ এটা কি কোনোভাবেই কি স্যার পসিবল যে হচ্ছে আমরা রিয়াজ গার্মেন্টস আবার শুরু করতে পারি আ আমাদের এই জেনারেশনদেরকে ব্যবহার করে, বা এটা কি কোনোভাবে কি পসিবল হ্যাঁ, কিনা স্যার? আমার একটু জানার আগ্রহ জাগে অসম্ভব আরকি। কিছু নেই। আমি কিন্তু এর আগেও অনেক সময় বলছি যে ইফ এনিওয়ান কাম ফরওয়ার্ড, মানে কেউ যদি আসে, আমার কিন্তু আমি সত্যি মানে আমার এখন আর আমাদের সেই আর্থিক ক্ষমতা নাই বা আমাদের সেই অবস্থান নাই। হয়তো মোটামুটি কোনোভাবে বাইচা আছে, কিন্তু আমাদের সেই অবস্থান নাই যে আমরা এটাকে আবার স্টার্ট করি। কারণ নাও এ ডেজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছোট করে শুরু করলেও ইউ নিড সাম ল্যান্ড, ইউ নিড সাম ব্যাংক সাপোর্ট, কয়েকটি কাজ করতে গেলে মর্গেজ প্রয়োজন হয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রেড ট্রেড নিয়ে কোনো ডাউট নেই, আই ক্যান রান দি ট্রেড ভেরি ওয়েল। এনি আদার যে কোনো কারোর থেকে আমার অভিজ্ঞতা অবশ্যই বেটার। ঠিক আছে, কিন্তু কথা হলো যে ইন্ডাস্ট্রি করতে তো হবে, এটাকে রিফর্ম করতে হলে এটাকে শেপ দিতে হবে। শেপ দেওয়ার মতো যদি কেউ এখন আমার কাছে যদি কেউ আসে বা অফার করে, আমি অবশ্যই সেটা ভাববো। আমি অবশ্যই ভাববো, কিন্তু আমি এই পর্যন্ত এরকম অফার বলিও নেই, বা আমি দু একটা লাইভ টিভির ডকুমেন্টারিতে বলছি যদি গভর্নমেন্ট আগায় আসে বা এই হেরিটেজ ইন্ডাস্ট্রিটা যদি কেউ আবার চালু করতে চায়, এটা তো একটা অ্যাকচুয়ালি হেরিটেজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, বাংলাদেশের ইতিহাসের সাথে পোশাক তৈরি, পোশাক ইতিহাসের সাথে জড়িত। এই ইন্ডাস্ট্রিটা যদি আবার কেউ চালু করতে চায়, তো আমি তাকে সাপোর্ট করবো, আমাকে যেও যদি সাপোর্ট করে। সেটা ওকে। সেটা আমি তো অলরেডি কাজ করি। আমি আজকে 10 বছর থেকে ইন্ডাস্ট্রির যত টেক্সটাইল, আপনারা ভালো করে সবাই জানেন যারা টেক্সটাইলের সাথে যুক্ত আছে বা যারা মিডিয়া বা ম্যাগাজিনের সাথে জড়িত আছে, তারা হয়তো আমার সম্পর্কে জানেন যে আমি যেটা বললেন, আমি খুব নিজে ব্যক্তিগতভাবে প্রায় 12 ঘন্টা সময় দিই এই ইন্ডাস্ট্রির পিছনে। হ্যাঁ, এই টেক্সটাইলে নতুন পড়ুয়া যারা, তাদের নিয়ে কাজ করতে আমি কাজ করছি। আর আল্লাহর রহমতে আমার বুনন বা আমার টিএমজি ব্লগে যারা নলেজ শেয়ার করে, এই ইন্ডাস্ট্রিতে এখন এখন আমার 4-5 হাজার ছেলে পেলে আছে যে আমার থেকে শিখছে, যারা এখন ইন্ডাস্ট্রিতে সার্ভ করতেছে। ঠিক আছে, আমি ওই জায়গাটা প্রচার খুব কম করি যে চাকরি দিছি, বা চাকরি তো সারা জীবন মানুষের দিয়ে আসছে, অনেক কিছুই করে আসছে। অনেক এন্টারপ্রেনার আছে আমাদের হাতে তৈরি, যারা এখন অনেক বড় ফ্যাক্টরির মালিক। হ্যাঁ, আমার বাবার হাতে, আমার হাতের অনেক ছেলে পেলে আছে যারা এখন বড় বড় বাইকে জব করে, বা সিইও আছে, ফ্যাক্টরির মালিক আছে। ঠিক আছে, তো এরকম লোক আমরা আমরা তৈরি করছি অনেক লোক, এবং দে আর ডুইং গুড, ওয়েল, খুব ভালো করছে। আর যেটা আমি চেষ্টা করি যে আমার যে ব্যর্থতাগুলো আছে, মানে আমি যে আমার শর্টফলগুলোর কারণে আমি যে জীবনে যে আমি যে প্রবলেমগুলোয় পড়ছি, আমি সবসময় চেষ্টা করি গাইড করতে সব ছেলেপেলে, যাতে ওরা এই প্রবলেমগুলোতে না পড়ে। ঠিক আছে, চাকরি করবে বা চাকরি করে কি করবে, বা চাকরি করার পরে এন্টারপ্রেনার কখন কোন সময় গিয়ে সে এন্টারপ্রেনার হবে, এই জায়গাগুলোয় আমি কাজ করি বেশি। তবে ইন্ডাস্ট্রির সাথে একাডেমির একটা যোগ গ্যাপ আছে অনেক, সেই গ্যাপটা আমি আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করতেছি যে গ্যাপগুলোকে কমানো। তো গত 5 বছর আমরা অনেক কাজ করছি, আপনারা তো জানেন যে আমরা ম্যাসিভ ভাবে না করলেও আমরা অল্প 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 করে আমরা ইন্ডাস্ট্রি একাডেমি, আমি আমার আমার লিঙ্কের যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যাদের সাথে আমার সবার সাথে আমার বন্ধু সুলভ, বড় ভাই সুলভ, সবার সাথে সম্পর্ক আছে। তো তাদেরকে আমি সেই ইন্ডাস্ট্রিতে যারা এইখানে ক্যারিয়ার করতে চায় বা যারা ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদেরকে
সরাসরি তাদের সাথে যুক্ত করার চেষ্টা করতেছি সবসময়, যাতে একজন মালিক যে কথাটা বলতে পারবে, ঠিক আছে, একটা 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 এক্সপার্ট কিন্তু ওই কথা বলতে পারবে। হ্যাঁ, একজন মালিক যেভাবে বোঝাতে পারবে বা আহ, একটা কোম্পানির ওনার যে একটা যে গাইডলাইনটা দিতে পারবে, এই গাইডলাইনটা কিন্তু অন্য কেউ দিতে পারবে। আমি চেষ্টা করি সবসময় ওনারদেরকে সামনে আইনা তাদের মুখে যারা পড়ুয়া, যারা টেক্সটাইল পড়তে চায় কেনে, তাদের সাথে অ্যাটাচমেন্টটা করতে। ভবিষ্যতে আরো প্ল্যান আছে। আমার ইচ্ছা হলো যে যেমন টেক্সটাইল টাইম, টেক্সটাইল টুডে, টেক্সটাইল প্রকাশ, যারা এইসব নিয়ে কাজ করতেছে সবার সাথেই আমি কিন্তু আমার ব্লগে দেখবেন যে আমরা আমরা কিন্তু সবারটাই প্রচার করি, সবার কাজগুলোই প্রচার করি। আমরা কিন্তু টেক্সটাইল টাইমের কাজগুলো শো আমি শো করি, টেক্সটাইল টুডে কি করতেছে সেটাও দেখাই, টেক্সটাইল মানে সবারটাই দেখে। যে যে ইন্ডাস্ট্রিতে সামান্যতম ভালো কাজ করলে আমরা ওইটা সাথে সাথে তুলে দেবো আমাদের ব্লগ। তো এই কাজগুলো আমি করতেছি উইথ মাই ডিপেন্ড ফ্রম মাই হার্ট। মানে এভাবে আমি যুক্ত আছি আর কি এই ইন্ডাস্ট্রিতে এখন। গত 10 বছর আমি ছিলাম, আর আমার বাইক ছিল, আমার বাইকটাও করবিটে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। করবিটে আমি ফেল হয়েছি বাইক। তো সেই জায়গায়ও আমার একটা ব্যর্থতা আছে। তো আমি 2005 2023 পর্যন্ত আমি ব্যবসায় ছিলাম। 2023-এর পরে আমি মোটামুটি ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি, এই একাডেমি, এগুলো নিয়ে কাজ করতেছি বেশি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আপনার এই বর্তমান এখন যেই ব্যাপার নিয়ে কথা বলেছেন, এখানে আসলে আমি দুইটা মেসেজ পেয়েছি। তার মধ্যে হচ্ছে যে একটা মেসেজ হচ্ছে রিয়ালটি গার্মেন্টস যদি আবার রিওপেন করা যায়, সো এই লাইভটি যদি পরবর্তীতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এটি দেখে থাকেন, আশা করছি আমরা সবাই এই ব্যাপারে এগিয়ে আসার চেষ্টা করব। কারণ রিয়াজি গার্মেন্টস এটা আমাদের হিস্টোরি এবং ইমোশনের একটা জায়গা। সো আমি সকলকে আহ্বান করব যে এটাকে আবার রিওপেন করা যায় কিনা, সবাই মিলে কোলাবোরেট করে কোনোভাবে আবার কাজ করা যায় কিনা, বা আবার গার্মেন্টসটাকে আমরা আবার রিওপেন করতে পারি কিনা, এটা আমার একটা আহ্বান থাকবে। অ্যান্ড অলসো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল একাডেমির ব্যাপারে স্যার যে কথাটা বলেছেন, স্যার আমি স্যারকে নিয়ে যতটুকু স্টাডি করেছি আমি এইটা দেখেছি, স্যার আসলে উদ্যোক্তা বা এই যে ইয়াংদেরকে নিয়ে, ইউথদেরকে নিয়ে অনেক বেশি কাজ করে থাকেন। তাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি অনেক বেশি ফোকাসড, অনেক বেশি কনসার্ন। সো সেই দৃষ্টিকোণ থেকেই আমি অনেক গ্রেটফুল স্যারের প্রতি। অ্যান্ড অলসো আমি যদি একটু কমেন্ট সেকশনে যাই, আমাদের একটা কমেন্ট বা একটা প্রশ্ন এসেছে। তার আগে একটি কমেন্ট পড়ে নিই, যেখানে বলা হচ্ছে রাকা হোসেন, যিনি বলেছেন সালাউদ্দিন স্যার অ্যামেজিং পারসন, উই অলরেডি নো দ্যাট। অ্যান্ড অলসো সাইমা জাহান ইয়াসি একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে এমন কোনো আনকমফোর্টেবল ট্রুথ আছে যেটা আমরা খুব কমই ওপেনলি ডিসকাস করি। স্যার কি এই ব্যাপারে কি কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা? গার্মেন্টস ইন্ডাস্ট্রির আসলে ইচ্ছা একটা কালো সত্য আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে। যদি আপনি একটু কনসেন্ট্রেট থেকে সইরা যান, মানে যদি আপনার কনসেন্ট্রেট, আপনি ব্যবসা করতেছেন, আপনি এন্টারপ্রেনিউর, গার্মেন্টস ইটস আ ফুল টাইম জব, ঠিক আছে। এখানে এখানে সিক্রেট বইটার কিছুই নেই। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছে, নট অন্য দেশে কি হইতেছে এটা দেখার জন্য। উনি যে প্রশ্নটা করছে যে সেটা হলো যে এটার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, যে এইখানে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা চলে কিন্তু একটা চেইনে। চেইন মানে সেখানে কিন্তু ফান্ড নাই, পয়সা সেখানে দেখা যায় না, ঠিক আছে। আমরা এলসি করতেছি, ব্যাক টু ব্যাক করতেছি, শিপমেন্ট যেতেছে, একজন পয়সা দিতেছে, আমি পাইতেছি, তারপর সবাই পয়সা দিতেছি। এটা একটা প্রসেসে চলে কিন্তু, ঠিক আছে। পুরাটা একটা হাই রিস্ক, ঠিক আছে। ব্যাক টু ব্যাক এলসি থেকে নেওয়া পুরো প্রসেসটা হাই। একটা আপনি কিন্তু যখন ব্যবসা করতেছেন তখন হিসাব করতেছেন। যদি উনি যে প্রশ্ন করছে, উনি যদি বাংলা এই ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবে জড়ায় আছে বা উনি যদি প্র্যাকটিক্যাল কাজ জানে, তাহলে দেখবেন যে আমরা সবাই হিসাব করি ডলারে, ঠিক আছে। তো $1 মানে 120 এখন, বা 110 টাকা।
কিন্তু আমাদের যখন লস হয় তখন কিন্তু 120 টাকা লস হয়, $1 লস হয় না। ঠিক আছে, যখন টাকা আসে তখন 120 টাকা, পুরো চেইনটাই কিন্তু বাকিতে চলে। ক্রেডিট, সবাই সবাই ক্রেডিট দিতেছে, গ্যারান্টি দিতেছে। তো এইখানে আসলে মানে হালকা, মানে আপনি আজকে মনে করলেন যে আমার কাজটা শেষ, আমি কালকে মনে হয় সব ওকে, এটা আপনি যেদিন ভাববেন আপনি মনে করেন পরের দিনই আপনার একটা ডিজাস্টার। মানে এটাকে এটা কি বলবো, মানে আমার হইতে হইতে আমরা করতে করতে এটাকে জয় করতে হইব। এখানে তাড়াহুড়া করা যাবে না, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। পুরো প্রশ্নটা একটু আরেকবার করবেন, আমার মনে হয় একটা জিনিস আমি ভুল করছি, গ্যাপ বাদ পড়ে গেছে কিছু একটা, আমি খেয়াল করতে পারি। আচ্ছা, ঠিক আবার আছে। সো করবেন যিনি বলছি। প্রশ্নটি করেছেন তিনি আসলে যদি পসিবল হয় আমাদেরকে আরেকটু ক্লিয়ার করবেন ব্যাপারটা। কি স্যারের করছেন, কাছে প্রশ্নটা আমি কি করছেন, প্রশ্নটা কি করছিল? আমি একটু লুজ, স্যার, আমার একটু ভোলার হ্যাঁ স্যার, অভ্যাস আছে। ইটস ওকে স্যার। ওনার আমি যদি একটু দেখি, ওনার প্রশ্নটি ছিল বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে এমন কোনো আনকমফোর্টেবল ট্রুথ আছে যেটা আমরা খুবই কমই ওপেনলি ডিসকাস করি। ও, ওপেনলি ডিসকাস করি না। গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা কাজ করে, যারা কর্মী বা মালিক, এখানে কিন্তু এখানকার লাভ লস সবার কাছে কিন্তু খুব ওপেন। এটা কিন্তু একটা কঠিন জিনিস। অন্য কোনো ব্যবসায় কিন্তু মানুষের সিক্রেট থাকে, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু একটা কর্মী জানে যে আমার মালিক কত লাভ করছে, কয় টাকা লাভ করছে, এটা খুব ওপেন। ঠিক আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি দেখি না যে তেমন কোনো কোনো সিক্রেট ধরে রাখা যায় বা কোনো সিক্রেট আটকানো যায়, সবই দেখা যায়। তো এমন কোনো গোমর আছে কিনা বা এমন কোনো কিছু আছে কিনা আমার কাছে মনে হয় না। যারা জব করে তারা জানে, সবই জানে। মানে এটা এমন একটা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রসেসটা এমন যে কারো কাছে কোনো কিছু হিডেন থাকে না। ঠিক আছে, সে মনে করেন আচ্ছা, যে মালিক অর্ডার নিয়ে আসলো, মার্চেন্ডাইজার প্রসেস, সে জানে এফওবি ভ্যালু কত, আমি কাপড় কত দিয়ে কিনছি, আমি লাভ কত করতেছি, আমার প্রফিট কত হইতেছে, শিপমেন্ট লস কত হইতেছে, সবই কিন্তু আমি জানি। গোমর আলোচনা করা হয় না, সেটা হলো এখন মনে করেন আহ, সেটা কঠিন প্রশ্ন। মানে হয় না বলতে এখন আহ, যেটা আমি বলবো যে আসলে আমাদের এখানে আমরা আমাদের আসল চিত্রটা, ওভারঅল চিত্রটা এখনো গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে আহ, যে আমরা যেমন, আপনি দেখবেন গত 1 বছরে টাটা বিভিন্ন পত্রিকায় আজকে বলতেছে গ্রোথ হয়ে গেছে, সব কাছে কালকে কেউ বলতেছে অর্ডার কমে গেছে। আমাদের কিন্তু এই যে প্রচার, গার্মেন্টস নিয়ে প্রচার প্রচারণা, আমাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কোনো ডাটা নেই, সঠিক ডাটা নেই। যেখান থেকে একটা দিক নির্দেশনা পাবেন আপনি যে আমরা কোন অবস্থানে আছি, সেটাই কিন্তু কেউ বলে না। কেউ কিন্তু এই জিনিসটা বলে না যে আমি কেমন আছি। এখানে সবাই বলে আমি খারাপ আছি। হ্যাঁ, এই একটা জিনিস কেউ বলে না যে আমি কেমন আছি, কেউ কখনোই বলে না আমি ভালো আছি। এটাই আমাদের গার্মেন্টস এর বাস্তবতা। একজন দ্যাটস ট্রু। মালিককে বা কাউকে জিজ্ঞেস করবেন, বলবেন না আমি ভাই ভালো না। ঠিক আছে, এটাই এটাই গোমর, এটাই গোমর। কেউ বলে না, সত্যটা বলতে চায় না। ধন্যবাদ স্যার, একদম একটা বাস্তব কথা তুলে ধরার জন্য। আহ, স্যার, আমরা যদি আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেখানে আমি জানতে চাচ্ছি যে স্যার, যেহেতু আপনি এখন বর্তমানে অনেক কিছু নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তো আসলে এই যে আপনি একটু আগে বললেন যে আপনি গার্মেন্টস সেক্টরে চেষ্টা করছেন যে এখানে 12 ঘন্টা করে সময় দেওয়ার বা এটাকে ধরে রাখছেন। তো এইখানে স্যার আপনি এই যে গার্মেন্টস বা টেক্সটাইল খাতে এক্স্যাক্টলি কি ধরনের উদ্যোগগুলো নিতে চাচ্ছেন, বা হচ্ছে নতুন কোনো ধারণা বা কোনো উদ্যোগ আছে কি আপনার, বা কোনো পরিকল্পনা আছে কি? একটু যদি পরিকল্পনা স্যার। আসলে না, আমি সবাই এখন যেটা গাইড করি, সবাই যেটা বলার চেষ্টা করি, যারা এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায় বা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় এক্সপোর্ট, আমাদের এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে কি যে আমাদের যারা পড়াশোনা করতেছে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সবাই কিন্তু ওই এক্সপোর্ট মার্কেটটাই ফোকাস করে। মানে আমি মার্চেন্ডাইজার হব, আমি এইখানে ঢুকবো, আমি এই টেক্সটাইলে ঢুকবো, ওখানে ঢুকবো। তো যে যেখানে আমাদের কিন্তু এখন চিন্তা করেছে আমাদের নিজস্ব একটা বড় বাজার আছে। ঠিক আছে, আমাদের ডোমেস্টিক, আমি যেটা এখন সবাই এনকারেজ করি যে, আমি এর আগেও ইত্তেফাকে আমার অনেক লেখা পাবলিশ হয়েছে, অনেক গাইডলাইন পাবলিশ হয়েছে।
যেখানে আমি বলার চেষ্টা করছি যে ক্যারিয়ারটা শুরু করার আগে ডোমেস্টিক মার্কেটটাকে সবাইকে স্টাডি করা উচিত। ঠিক আছে? আমাদের এখন মার্কেটটা একসময় আমরা যখন রিয়াজ স্টার্ট করছি তখন কিন্তু জনসংখ্যা ছিল 6 কোটি। ঢাকা শহরের লোক ছিল 10 লাখ 12 লাখ। এখন ঢাকা শহরের জনসংখ্যাই 2 কোটি। এখন আমাদের জনসংখ্যা টোটাল 22 কোটি। এটা বিশাল এক বাজার। আমাদের ডোমেস্টিক মার্কেটে সবার কিন্তু এখন ফোকাস করছে। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাস হয়ে বেরোতেছে এরা সবার মাথায় সবার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে ঢুকবে। এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে আমাদের নিজেরও তো একটা বাজার আছে। আমাদের নিজের আপনি যেমন মনে করেন আমাদের এখানে কিন্তু আমরা ব্র্যান্ড বলতে সবাই মনে করি একটা লেবেল হ্যান্ডটেক মানে ব্র্যান্ড। ব্র্যান্ড তো আসলে এটা ব্র্যান্ড ইজ এ বিগ থিং। এখনো ইউএসএ চায়নার পরে কেউ ব্র্যান্ড কোনো দেশি ব্র্যান্ড ডেভেলপ নিয়ে এত কেএফসি ইজ এ ব্র্যান্ড, হ্যাঁ, কোকাকোলা ইজ এ ব্র্যান্ড। তারপর মনে করেন যে ব্র্যান্ড H&M এরা ব্র্যান্ড। ঠিক আছে? বাংলাদেশে কিন্তু 22 কোটি। আপনি দেখেন যে এখন বিদেশিরা বাংলাদেশে কিন্তু স্টোর করার জন্য অলরেডি নাইকির স্টোর আছে, পুমার স্টোর আছে, অনেকে স্টোর করছে, মানে এই জায়গাটায় আসতেছে। আমরা কিন্তু আমাদের সব সক্ষমতা, আপনি যে লোকাল ডোমেস্টিক মার্কেটে দেখবেন যে আমাদের কোয়ালিটি, আমরা এত ভালো ভালো কোয়ালিটি বানাই কিন্তু ডোমেস্টিক মার্কেটে কেউ কনসেন্ট্রেটই করে। আমি সবাই বলি যে যদি আমি আমার লোকাল মার্কেট, আমরা কিন্তু লোকাল মার্কেট থেকে উইঠা এক্সপোর্ট মার্কেটে গেছি। ঠিক আছে? আর যেই এক্সপোর্টগুলো বাংলাদেশ থেকে যেতেছে এটা কিন্তু সবার ডোমেস্টিক মার্কেটের জন্য। একসময় ইউএসএ তে অনেক ফ্যাক্টরি ছিল, এখনো আছে, সব দেশে এখনো গার্মেন্টস আছে। তারা নিজেরা তৈরি করে এবং ইম্পোর্ট করেও আনে। আমাদেরও বাংলাদেশে অনেক ইম্পোর্ট হয়। আমার কথা হচ্ছে যে আগামীতে যারা এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবে বা যারা প্ল্যান করবে তাদের সবার আগে চিন্তা করা উচিত, একটু গবেষণা করা উচিত নিজের মার্কেট। যখন আপনি আপনার নিজের মার্কেটে ট্রায়াল এররের একটা সুযোগ আছে। যখন আপনি এক্সপোর্ট মার্কেট বাই হাউস করতে যাবেন বা একটা ফ্যাক্টরি করতে যাবেন এক্সপোর্ট ওরিয়েন্টেড, তখন কিন্তু এরর হলে আপনার ব্যাকওয়ার্ড আর কোনো সুযোগ নেই। কিন্তু সবাইকে আমি বলি যে আগে তুমি 5টা বছর যারা জব করে তারা যাতে 5টা বছর ধৈর্য ধরে জব করে, জব করার পরে যাতে যারা অন্য কিছু করার চিন্তা করে। সেকেন্ডলি যারা জব থেকে এন্টারপ্রেনার হইতে চায় তাদের অ্যাটলিস্ট 5টা বছর অভিজ্ঞতা জব থেকে, তারপর তারা এন্টারপ্রেনার হবে। আর যারা এন্টারপ্রেনার হইতে চায়, যারা ব্যবসা করতে চায়, তারা যাতে ডোমেস্টিক মার্কেটে আগে ব্যবসাটা করে। এটা তাদেরকে এক্সপোর্টে অনেক বড় বড় এক্সপোর্টার তো হতে সাহায্য করে। যখন আপনি আপনার ডোমেস্টিক মার্কেটে স্টাডি করবেন, কাস্টমার বিহেভিয়ার দেবে, এটা নিয়ে কাজ করবেন, ওটা নিয়ে কাজ করবেন। ডোমেস্টিক মার্কেটে আমি বললাম ট্রায়াল এররের সুযোগ আছে, এক্সপোর্টে ট্রায়াল এররের কোনো সুযোগ নাই ওখানে। তো সবাই করে কি প্ল্যান করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম ওদের নিয়ে কাজ করি, তো সবাই এক্সপোর্ট মার্কেট নিয়ে পাবো। বাইং হাউস মানে সবাই ভাবে এক্সপোর্ট, কিন্তু বাইং হাউস তো লোকালও হইতে পারে। আপনার 22 কোটি মানুষ নিয়ে হয়তো আপনি বাইং হাউস করতে পারেন না। এই জায়গাগুলো আমি সবাই বলি যে এখন এই জায়গায় কনসেন্ট্রেট করা উচিত। ঠিক আছে? যে আমাদের ডোমেস্টিক মার্কেটে আগে হোমওয়ার্ক করো, ডোমেস্টিক মার্কেটকে আগে দখল করো। যখন ডোমেস্টিক মার্কেটে তোমার দখল হবে তুমি অটোমেটিক্যালি এমনি এক্সপোর্ট মার্কেটে চলে যাবে। এটাই আমার সবার জন্য বলা। ডোমেস্টিক মার্কেট আগে আমরা নিজের মার্কেট দখল করি, তারপরে আমরা আস্তে আস্তে এক্সপোর্ট মার্কেটে। যারা এক্সপোর্টে আসে থাক, আমার তো কালকে এক্সপোর্টে যাইতে হবে আমার কোনো কথা নেই, ব্যবসা তো শেষ হয়ে গেছে জেনারেশন। তারপরে হলো নো হাউ, মানে আমি যখন ব্যবসাটা যে ব্যবসায়ী করব তার আগে আমাকে ব্যবসায় ঢোকার আগে সেই ব্যবসার A to Z আমার নলেজ নিয়ে তারপর ব্যবসায় যাওয়া উচিত। আমরা এক সময় করছি, আমরা অনেক জীবনে লস খায়া শিখছি। আজকে আমরা এই পর্যায়ে আসছি, আমাদের অনেক এন্টারপ্রেনিয়র আছে যাদের নামও আমরা ভুলে গেছি, কিন্তু তাদের অনেক অবদান আছে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির পিছনে। হ্যাঁ, শুধু রিয়াজ গার্মেন্টস, দেশ গার্মেন্টস, আরো কিছু গার্মেন্টসের নাম আমরা শুনি, এর বাইরে অনেক লোক আছে যারা অনেক অবদান রাখছে, তাদের ইতিহাস আমরা হয়তো জানি না, অনেকগুলো জানি, অনেকগুলো জানি। এরকম ঘটনা আছে যারা হয়তো করতে গেছিল, ব্যর্থ হয়েছে, কেউ সফল হয় নাই, কেউ হয়েছে। কিন্তু আমার কথা হলো যে এই জায়গাটায় একবার যদি ব্যর্থ হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একবার ফেল করলে এখানে ব্যাক করা অনেক কঠিন।
ঠিক আছে। তারপর আমাদের দেশে এত রকমের অবস্ট্যাকলস, এত রকম জটিলতা, ঠিক আছে, যেটা মনে করেন যে খুবই কঠিন যে কোনো জিনিস করা। তো সেই জায়গা থেকে পইরা গেলে কিন্তু খুব খুব কষ্ট হয়। আমার জীবনটা আমার লাইফ দিয়ে আমি এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে একটু দেরি হোক, বাট টেক টাইম টু প্রপারলি স্টাডি এভরিথিং। মানে আগে ভালোভাবে একটা ব্যবসা এ টু জেড জানার পরে তারপরে ওখানে যাওয়া উচিত। এই জন্য আমি ডোমেস্টিক মার্কেট বলি। এক্সপোর্টে যাওয়ার আগে আম, সবাই ডোমেস্টিক মার্কেটটা একটু ফোকাস করবে এখন। ডোমেস্টিক মার্কেটে ফোকাস করলে আপনি ডোমেস্টিক মার্কেট ভালো করলে আস্তে আস্তে আপনি এক্সপোর্ট মার্কেট ভালো এমনিতে ভালো। ধন্যবাদ স্যার। আপনি আপনার এই বক্তব্যে আমরা অনেকগুলো ভালো পরামর্শ পেয়েছি। আশা করছি যারা এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে চান, আশা করছি তারা এখান থেকে অনেকগুলো পয়েন্ট আউট করতে পারবেন। আমি স্যারের কাছে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে স্যার বলবেন। একটা স্টোরি তোলার চেষ্টা করবেন যেটা হচ্ছে যে আপনার জীবনে মানে এমন কোন স্টোরি বা এমন কোন ঘটনা বা এমন কিছু হয়েছে কিনা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যা আপনার কাছে খুব স্মরণীয় হিসেবে থাকে, বা এমন কোনো ঘটনা আছে কিনা যেখান থেকে আমরা কোনোভাবে শিক্ষা পেতেও পারি। তো এমন যদি কোনো ঘটনা থাকে তাহলে স্যার আমাদের সাথে শেয়ার হ্যাঁ, করতে পারেন। ঘটনা তো এরকম জীবনে অনেক কিছুই ঘটছে। যেমন জীবনে ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে এটা একটা আবেগ জড়াই আছে আমার সব ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির বর্তমান পজিশন দেখলে খুবই আসলে আমাদের যে জায়গায় থাকা উচিত ছিল আমরা সেই জায়গায় নাই। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিটার জন্য এখন খুব বাজে একটা অবস্থা পার করতেছি ইন্ডাস্ট্রি। ঘটনা মানে আমি একটা হাসির ঘটনা, কিন্তু ওই ঘটনাটা অনেক জায়গায় আমি বলি যে আমরা কোথায় ছিলাম কোথায় আছি। এই ব্যাপারটা হলো আমার এক মার্চেন্ডাইজার ছিল। বাট তখনকার এটা 82 সালের কথা, 1982, মানে লং টাইম। তো আমার মার্চেন্ট তখন তো আর মার্চেন্ট না, তখন এমনি ধৈরা ফেরা লোকজন নিয়ে কাজ টাজ করানো হইতো। তো তখন আমার নতুন নতুন দুইটা বায়ার আসছিল বাংলাদেশে, হাজব্যান্ড ওয়াইফ, 82 সালের দিকে, 80-82। তো তখন কোরবানির সময় ছিল। তো আমরা রাস্তা দিয়ে ওরা এয়ারপোর্ট থেকে নিয়ে ও রাস্তায় খালি গরু দেখে, এই দেখে সেই দেখে। তো জিজ্ঞেস করছে যে এগুলো কি ঘটনা, এত গরু কেন? তো বলছে আমাদের সামনে কোরবানির ঈদ, আমি গরু কেনাকাটা করতেছি। তো বলে যে আমি তো কি করে? তো এরকম এরকম হয়। যাই হোক, পরে অফিসে মিটিং টিটিং করার পরে তো বলছে, আর ও বলতেছে যে আমি তোমাদের কোরবানি ঈদ দেখবো, থাকবো, আর 2 দিন পরে যাবো ঢাকা থেকে। ঠিক আছে, 82 সালে কিন্তু। তাহলে আমার বাবা বললো যে আমার ওই মার্চেন্ডাইজার বললাম না লোকটা, ওরে বলছে তুমি সকালবেলা আমরা তো নামাজ টামাজে থাকি, তুমি হোটেল থেকে ওর নিয়ে আসবে। ওর হাজব্যান্ড ওয়াইফ ছিল একসাথে। তো বাসায় নিয়ে আইসে, বাসায় নিয়ে আওয়ার পরে তখন কোরবানি দেখতেছে, তখন গরু জবাই দেখার পরে মেয়েটা বেহুশ হয়ে গেছে জবা দেখার। আর ছেলেটা আছে, ছেলেটা তখন মেয়েটা তাড়াতাড়ি ধরে ধরে পানি টানি দিয়ে আমরা রাখছি। আর ছেলেটা বলতেছে যে এগুলো কি করো? মার্চেন্ডাইজারে কইতেছে যে এটা তোমরা কি করো এই মাংস টাংস? স্যার ফার্স্ট কাট দেন ইট বাট। ঠিক আছে, মানে মানে সে বাংলায় ইংরেজি মিলায়া বলতেছে। তো ও বললো যে তো এটা তো যে সব কোরবানির সময় সব মিসকিনরা দাঁড়ায় থাকে না গেটের সামনে, ইয়েস স্যার। তখন বলতেছে যে এটাকে পোরে দাও। বলছে না স্যার, ফার্স্ট বাট দেন কাট গিভ পোর এন্ড বড় লোক অলসো। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ফানি, কিন্তু ঘটনা হলো যে সাহসটা, হ্যাঁ, যে ও ইংলিশ জানে না বা ও বোঝে না, কিন্তু ওই সময়ে তার যে কারেজটা, সে বলতে পারছে না। বাংলা বলুক, অর্ধেক বলুক, শিক্ষিত অশিক্ষিত, মানে এই ইন্ডাস্ট্রিটা আপনি বুঝেন যে কোন জায়গায় ছিল। আজকে এক সময় ইন্ডাস্ট্রিতে মানুষ, আমরা চাকরিতে লোকরে আনতে পারি, আমরা বলছি আসো, বলছে না এই ইন্ডাস্ট্রি ভালো না, এইখানে চাকরি করলে মানুষ ভালো বলে। আমাদের রাস্তা দিয়ে আমরা হাইটা গেছি, আমাদের মানুষ বলছে মেয়ে মানুষ নষ্ট করতেছে এই লোকগুলা। আমাদেরকে বলছে, আমরা রাস্তা দিয়ে হাইটা যাই, তখন বলছে এই যে
সব মেয়ে মানুষগুলো নষ্ট করতেছে। আজকে এই যে 80 সালের কথা বলছি, আমার বাবার রাস্তা দিয়ে হাইটা গেছে যখন ফ্যাক্টরিতে, তখন বলছে এই যে সব মেয়েগুলোরে নষ্ট করে ফেলতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকাইয়া। তো আমাদের ওমেন্স কিভাবে আসলো এটাও আমার লেখা আছে, সার্চ করলে সবাই জানতে পারবো। আমার বাবা, আমার আমার বোন কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম নারী শ্রমিক। ঠিক আছে, 1977 সালে আমার বাবা আমার বোনের গার্মেন্টসে নিয়ে আসছে। কেউ আসতে চাইতো না, মেয়েরা কাজ করতে চাইতো। তখন আমার আব্বা আমার বড় বোনের বলছে তুমি আসো, তোমরা দেখলে সবাই আসবে। তো আমার বোনের দেখেই সবাই আস্তে 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 আজকে এত মেয়েরা চাকরি করে। এখন আমাদের এইসব কথাও শুনতে হয়েছে। কোনো ছেলেরে বিয়ে দিতে চাইতো, গার্মেন্টসে চাকরি করে, ওই ছেলের বিয়ে দিব না। ঠিক আছে, এটা এটা 90 পর্যন্ত এমন হয়েছে। 90 সাল পর্যন্ত এমন কথা ছিল এই ইন্ডাস্ট্রি। আজকে মানুষ ল পড়তো এক সময়, তারপর কেউ সরকারি চাকরি করতে চাইতো, কেউ আর্মিতে যেতে যেত। এখন কিন্তু পিপল আর ওয়ান্টস টু জয়েন ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাজ এ মার্চেন্ডাইজার, হ্যাঁ, বিভিন্ন লোক কিন্তু এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে যে প্রেস্টিজ, এই ব্যবসা করা এখন একটা প্রেস্টিজ। তো ফার্স্ট কাট অ্যান্ড বাট পরে যে লোকটা কথা বলতেও পারতো না এই ইন্ডাস্ট্রিতে, আজকে আমরা কোন জায়গায় আসছি। তো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু এই অ্যাচিভমেন্টটা আরও থাকতো। এই অ্যাচিভমেন্টটা আমাদের মানে আমার হিসাবে আরও অনেক, আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটি, নানান বিদেশি প্রেশার, এই 91-এর একটা প্রেশার গেছে, আমাদের চাইল্ড লেবার, এইটা সেটা একটা দুইটা তিনটা চারটা নানান অবস্থিকাল করতে করতে আজকে আমরা 39 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করতে পারতেছি। কিন্তু কথা হলো এটা এটা আরো বেশি হইতে পারত। এখানে কিছু এন্টারপ্রিনিয়রদের সমস্যা আছে, কিছু গভর্নমেন্ট পলিসি, সবকিছু এনি হোক। তো সবচেয়ে বড় কাজটা যেটা হয়েছে যে আমাদের কর্মসংস্থান নাই, আর কোনো সেক্টরে এত কর্মসংস্থানের সুযোগ নেই। তো এটাই সবচেয়ে প্রাউড করার ব্যাপার বাংলাদেশে, যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আজকে প্রতিটা ফ্যামিলিতে একজন না একজন আপনি পাবেন যে এই ইন্ডাস্ট্রিতে জড়িত আছে। তো দ্যাটস ফিল, মানে সেটা আল্লাহর রহমত যে আমাদের হাত দিয়া বা আমার বাবার হাত দিয়া এই ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়েছিল। দ্যাটস অলওয়েজ ফিল মি সো প্রাউড। এবং আমার কাছে খুব ভালো লাগে এই ইন্ডাস্ট্রির জন্য। আমি আসলে আমার মন থেকে যা করি আমার মন থেকে, এবং আমি ইন্ডাস্ট্রির কোনো কিছু উল্টাপাল্টা দেখলে থাকতে পারি না। বা আমি যখন রাত 12টা বাজে যদি দেখি কোনো নিউজ দেওয়ার মতো বা বলার মতো, কথা বলার মতো, আমি তখনই রিয়াক্ট করি। তো আই ফিল সো প্রাউড অলওয়েজ, আল্লাহর মেহরবানি যে স্টিল আল্লাহ আমাকে মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে রাখছে, সেটা আল্লাহর কাছে অনেক বড়। ভালো থাকি খারাপ থাকি সেটা ভিন্ন কথা। যদি ব্যর্থতা থাকে সেটা অবশ্যই আমার কোনো ভুল আছে, ঠিক আছে, সেটার জন্য আমার ইন্ডাস্ট্রি দায়ী না। আমার ব্যর্থতার জন্য আমি, তো আমার ইন্ডাস্ট্রিকে আমি কখনো দায়ী করি না। বা আমার ইন্ডাস্ট্রি যে আমাকে সাপোর্ট করে নাই, বা সেই সময় আমি সাপোর্ট পাইনি, বা সেই সময় আমাদেরকে কেউ সাপোর্ট করে, সেটার জন্য কখনোই আমি কাউকে দায়ী করি। যদি ব্যর্থতা থাকে তো নিজের দিকে দেখতে হবে যে আমার ব্যর্থতা কী ছিল। সেই ব্যর্থতাগুলো স্টাডি করে আমি কিন্তু আমি আজ পর্যন্ত আমি কোনো বই পড়ে লিখি না। আমি যা লিখি আমার নিজের থেকে লিখি। আমার কাছে এখন কথা বলতেছে, আমার কোনো হ্যান্ড নোটস নেই। আমি কোনো মিটিংয়ে গেলেও কোনো হ্যান্ড নোটস নেই। আমি আমার ভিতর থেকে যেটা আমি দেখছি বলছি চোখের সামনে, আমি সেটাই বলি। তো আমার কথা হলো যে এই ইন্ডাস্ট্রিতে ফিউচার অনেক ভালো। এই ইন্ডাস্ট্রির একটা শর্ত হলো যে এইখানে অনিয়ম করা যাবে না। যেই যেখানেই থাকেন, অনিয়ম করে আপনি বেশি দিন থাকতে পারবেন, ঠিক আছে, টিকতে পারবেন। এই ইন্ডাস্ট্রিতে টিকতে হলে একটা বেসিক জিনিস থাকতে হবে, সেটা হলো A to Z জানতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। আর এই ইন্ডাস্ট্রিতে আপনি অনিয়ম করতে পারবেন, অনিয়ম করলে আপনি ধ্বংস হবেন। যেটা নিয়ম আছে নিয়মের মধ্যে থাকতে হবে। এই ইন্ডাস্ট্রি, এই দেশের নিয়ম, ইন্ডাস্ট্রির নিয়ম মাইনা আপনাকে থাকতে হবে, তাহলে আপনি অনেক দিন থাকবেন, সাস্টেনেবল বিজনেস গ্রো করতে হবে। আর যে আপনি 19 করবেন, 20 করবেন, এই করবেন, সেই করবেন, তাহলে আপনি টিকতে পারবেন না। আপনি বেতন দিবেন না, আপনি পয়সা দিবেন না, আপনি কামাইবেন, আপনি ওয়ার্কারের পয়সা সময় মতো দিবেন না, আপনি ইলেকট্রিক বিল দিবেন না, আপনি গ্যাস বিল দিবেন না, আপনি ইন্ডাস্ট্রি বন্ধ তো হবেই।
এটাই স্বাভাবিক। ঠিক আছে? আপনি লসে ব্যবসা করবেন না, আপনি কুইট করেন। ঠিক আছে? তো এখানে ধন্যবাদ যারা স্যার। আমি সবসময় তাদেরকে বলি, আমার অনেক ব্যর্থতা আছে। আমার ব্যর্থতাগুলো কিন্তু আমি প্র্যাকটিস দেখি যে কোন জায়গায় আমি ফেল করছি, যাতে আমি ওই অ্যাডভাইসগুলোই দিই যাতে ওরা ফেল না। ঠিক আছে? তো আমি আমি বেশি কিছু বলি না, আমি শুধু বলি যে এইটা করো না, এটা করো না বা এটা করো। যে এটা কিন্তু এমন না যে আমি বই পড়ছি বা কাউরে দেখছি, এটা আমার ব্যর্থতা, আমার নিজের ব্যর্থতাগুলোই কিন্তু আমি সবাইকে বলি। ঠিক আছে? যে আমি আমি দেখি যে আমি এই জায়গাটা যদি এই কাজটা করতাম তাহলে আমি সফল হতাম। আমি এই জায়গাটা ভুল করছি, এই জন্য আমি আজকে আমার এই অবস্থা। তখন আমি এই জিনিসটা তখন আমি বলি যে এটা বলা উচিত সবাই, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করা যাবে, এই জিনিসটা করা যাবে। তো এই জন্য শেখার জায়গার জন্য আপনার সফল মানুষ থেকে আমরা সফলতার গল্প বেশি শুনতে পছন্দ করি, ব্যর্থ মানুষগুলোর গল্প শুনতে। আমার কথা হলো ব্যর্থ মানুষদের গল্পও শুনতে হবে। যারা সফল মানুষগুলা আপনাকে শেখাবে যে কি করা উচিত, আর ব্যর্থ মানুষগুলো শিখাবে আপনাকে কি না করা উচিত। ঠিক আছে? তো সবাইকে দুই জায়গা থেকে শিখতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদের তো ১ ঘন্টা হয়ে গেছে। একটা ইম্পর্টেন্ট খুব, যে আপনি যত বড়ই জ্ঞানী লোক হন, যত বড়ই আপনি মানুষ হন, যত বড়ই পয়সা হন, যত বড়ই হাইলি কোয়ালিফাইড হন, একটা জিনিস প্রিন্সিপাল যদি আপনি জীবনে না মানেন, তা আপনারা কেউ কখনো কিছু করতে পারবেন না। ওয়ান, রেসপেক্ট ইউর এল্ডার্স অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর জুনিয়র্স। ঠিক আছে? আপনার ব্যবসা করেন যাই হোক, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার বড়কে আপনাকে রেসপেক্ট করতে হবে, আর জুনিয়রদেরকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। রেসপেক্ট আর রেসপেক্ট, মানে তাদের গ্রহণ করতে হবে, আর সিনিয়রদের মাথায় শ্রদ্ধা রাখতে হবে। ঠিক আছে? তাইলে আপনি দেখবেন আপনার পথটা খুব সহজ। অহংকার তো করাই যায় না, একটু স্বাভাবিক, এটা সবাই বলে। আমি এটা বলি যে রেসপেক্ট ইউর সিনিয়র অ্যান্ড এক্সপেক্ট ইউর জুনিয়র। যে এটা নিতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে, সে তার ব্যবসা বাণিজ্য সবার সাথে যে আগায়। আর হাম্বেল থাকতে হবে, হাম্বেল না থাকলে আপনি কিছু করবেন না। মানে আমি একবারে কথাগুলো বলে দিতে পারি, যেটা আমার শিক্ষা। আমার অনেক প্রবলেম ছিল, আমার নিজেকে আমি রেক্টিফাই করছি। ঠিক আছে? আমারও এক সময় অনেক জেদ ছিল এই বাইরে, সেগুলো আমি আমাকে নিজেকে ঠিক করছি, তৈরি করছি। ঠিক আছে? তো সেই কথাগুলো আমি সবাই বলি যে আপনাকে যেমন আজকের জেনারেশনে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনাকে অ্যাকসেপ্ট না করে আমি কিন্তু অনেক কিছু শিখছি গত 5 বছর এই জুনিয়রদের সাথে থাকি। আমি এই সবার সাথে থাকি, আমাকে যেই ডাকে আমি সেখানেই যাই। হ্যাঁ, আমি দেখি না যে এটা আমার সম্মান যাবে নাকি আমার সম্মান কমাবে না বাড়াবে। যে আমাকে যখন ডাকে, যে যেখানে যাইতে বলে আমি সেখানে যাই। কেননা কোনো না কোনো কি জায়গায় আপনি কোনো না কিছু শিখতেই পারেন, যেখানে যাবেন সেখানে শিখতে পারেন। তা এক্সাক্ট আমি এই জন্য এখনো লাস্ট বলবো যে বড়দের বড়দের শ্রদ্ধা করতে হবে মাথায়, এবং ছোটদের গ্রহণ করতে হবে। তাইলে আপনি একটা কিছু করতে পারবেন। শুধু পয়সা থাকলে হবে না। পয়সা থাকলে যে আপনি সাকসেস হবেন এমন বহু পয়সা আলা আছে। গুডউইলও আর্ন করতে হবে, আপনাকে পয়সার সাথে সাথে সম্মান অর্জন করতে হবে। কেননা আপনার অর্জিত আমি আপনার অর্জিত যে সম্পদ, সেটা একসময় না একসময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার অর্জিত সম্মান সেটা কেয়ামত পর্যন্ত আপনি রাখতে পারবেন। ঠিক আছে? এখনো কিন্তু 1400 বছর আগে অনেক লোকরা যা করছে, আমাদের রসুল তো আছে, এর বাইরেও অনেকে অনেক কিছু করছে, এখন আমরা মনে করি পৃথিবীর জন্ম থেকে। কেননা তারা সম্মান করছে, সম্পদ অর্জন করেনি, সম্মান অর্জন করছে। আপনার রক্ষিত সম্পদ একসময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার রক্ষিত সম্মান, কাজ, ভালো কাজ, ভালো দিক, ভালো কথা, সেটা কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ ধরে রাখবে। ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু এথিক্সগুলা, আপনি ব্যবসা করেন, পড়াশোনা করেন, এন্টারপ্রেনার হন, গার্মেন্টস চালান, যেটাই চান, এই কিছু প্রিন্সিপাল আপনাকে রাখতে, যেটা আমি হয়তো আমার জীবনে রাখতে পারিনি, ব্যর্থ হয়েছি, সেই জিনিসগুলো আমি বলি যে এই জিনিসগুলো রাখতে হবে। তাইলে আপনি বড় হওয়া মানে তো এটা পয়সা দিয়ে হবে না। বড় হওয়া মানে অনেক পয়সা, পয়সা নাই এমন লোকের নাম আমরা অনেক শুনি, তার পুরো পয়সা নেই, কিন্তু তার জন্য রবীন্দ্রনাথের, নজরুলের কি পয়সা ছিল? সে কি পয়সাওয়ালা ছিল? ছিল না। তো এরকম অনেক উপমা আছে যারা পয়সা, আপনি মনে করেন, আমি একটা উপমা দেখাই, যেমন তাজমহল। তাজমহল তো অনেকে যায়,
তাজমহলের পাশেই কিন্তু ইন্ডিয়াতে আবার আজমির শরীফও আছে জায়গা, যেখানে ওইখানে কিন্তু লোক যায় না, খালি তাজমহল দেখে চলে আসে। শাহজাহানের কবরও আছে এখানে, কিন্তু এই কবরে কিন্তু কেউ যায় না। কিন্তু ওইখানে এক ফকির ছিল যে নিজামুদ্দিন আউলিয়া, বা আমি এই একটা উদাহরণ দিতেছি যে তারা দুনিয়াতে ফকিরি করছে, কিন্তু দেখেন এখন মানুষ 24 ঘন্টা মানুষ এখানে। মক্কায় 24 ঘন্টা, মদিনায় 24 ঘন্টা, কিন্তু দুনিয়ায় ওনারা কিছু করে না। এইগুলা জিনিসও ভাবতে হবে, ধর্মকে চর্চা করতে হবে, ধর্মকে মানতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে, ঠিক আছে? ব্যবসা করবেন প্লাস পড়াশোনা, যারা যাই যাই করবেন, এই জিনিসগুলো ফলো না করলে আপনি কখনোই সাকসেস দেখতে পারবেন না। সবসময় দেখবেন যে একটা প্রবলেমে আসে। এগুলো আমাদের ছোটবেলা থেকে দেখতে দেখতে কথাগুলো বলি। যেহেতু আজকে একটা আমার আমার অভিজ্ঞতার কথা শেয়ার করতে বলা হয়েছে, তো আমার আমার ব্যর্থতা, সফলতা, কোন জায়গাগুলো ধরে রাখা উচিত। এই ব্যবসাটা খুবই প্রফিটেবল ব্যবসা। একটা কৃষি আর একটা গার্মেন্টস, যেখানে একমাত্র ফোরকাস্ট করা যায় যে আমি চাষ করলে কত টাকা আর্ন করতে পারবো। আর কোনো ব্যবসায় আপনি বলতে পারবেন না যে আপনি কয় টাকা আর্ন করতে পারবেন। এই একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি বলতে পারবেন যে আপনি আজকে স্টার্ট করলে, এই পরিশ্রমটা করলে আপনি 90 দিন পরে শিপমেন্ট করবেন, এই টাকাটা পাবেন, একদম পরিষ্কার। কৃষি আর গার্মেন্টস, এই দুইটার ব্যবসা ফোরকাস্ট করা যায়, আর কোনো ব্যবসা ফোরকাস্ট করা যায় না। তো গার্মেন্টস ব্যবসা এখনো অনেক প্রফিটেবল, যদি নিয়ম মেনে করা যায়। ধন্যবাদ তারপরে স্যার। আবার করতে অনেক পারি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনার মাধ্যমে পেয়েছি। আসলে আহ, স্যার যতটুকু বলেছেন আমি যতটুকু বুঝতে পেরেছি, যে এই যতটুকু আমাদের আলোচনা ছিল, আজকের এই যে আলোচনা, সেখানে আসলে শুধুমাত্র একটা কোম্পানির গল্প নয়, শুধুমাত্র আহ, একজন ব্যক্তির গল্প নয়, আমরা পুরোপুরি শুনতে পেয়েছি বা জানতে পেরেছি, শিখতে পেরেছি একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স স্যারের, অ্যান্ড অলসো একটা পরিবারের ত্যাগ এবং একটি শিল্পের যে একটা জন্মকথা। অ্যান্ড অলসো আমরা এই যে আজকের আপনার আলোচনা থেকে আসলে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, যে আমরা আসলে এখানে যে জিনিসটা শিখতে পারছি বা শিখতে পেরেছি, সেটা হচ্ছে যে আসলে বিজনেস সবসময় সার্ভাইভ করে না, কিন্তু ভ্যালুজ, লেসনস অ্যান্ড ইম্প্যাক্ট থেকেই যায়। তো বাংলাদেশের আর&ডি সেক্টর আজ অটোমেশন, সাস্টেনেবিলিটি, ইএসজি, এআই এর দিকেই তো স্বাভাবিকভাবে প্রভাবিত হচ্ছে। কিন্তু ফাউন্ডেশন তৈরি হয়েছিল মানুষ দিয়ে, সাহস দিয়ে আর বিশ্বাস দিয়ে। আর সেখান থেকেও আমাদের ভুল হয়, শিখতে পারি। স্যার যে জিনিসগুলো বারবার মেনশন করেছেন, যে আমরা ভুল থেকে শিক্ষা নেওয়া, স্যার ভুল থেকে বেশি শিক্ষা নেয়, বা হচ্ছে আমরা সবসময় সাকসেস স্টোরি শুনি বা সেখান থেকে শিখার চেষ্টা করি, কিন্তু যেগুলো হচ্ছে যে পরাজিত বা যেগুলো সাকসেস হচ্ছে না, সেগুলো কেন হচ্ছে না, ভুল কোন কোন জায়গায়, কিভাবে কি শিখবো আমরা, এগুলো আমাদের শোনা উচিত। সো এরকম আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু মেসেজ পেয়েছি। তার পাশাপাশি অলরেডি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, সো আমরা স্যারকেও কষ্ট দিব না, অডিয়েন্সরাও কষ্ট যেন না এআই পায়। নিয়ে আমি যে একটা কথা বলতে চাই, জি জি, আসলে অবশ্যই স্যার, স্যার। এআই যারা এআই নিয়ে কাজ করতেছে, বা এআই আসলে, এআই ইজ এ গ্রেট টুলস। হ্যাঁ, সাবঅর্ডিনেট, ইটস এ গ্রেট জি স্যার। সাবঅর্ডিনেট যারা কাজ জানে। এআইটা ইউজ করার পূর্বে আমি সবসময় এখন বলি সবাই যে নিজের বেসটা আগে স্ট্রং করতে হবে। ঠিক আছে, এআই এর ব্যবহার আমরা করবো, কিন্তু আমরা নিজেকে আগে জানতে হবে। যারা নিজের বেসটা স্ট্রং করবে, তারপরে এআই কে ইউজ করবে, তারা কিন্তু, এখন একটা কথা বলা হয়, কিন্তু এআই এর একটা অ্যাডভার্টাইজ আপনারা দেখছেন কিনা, কমনলি এখন বলে যে, এটা কেন বলে এটা সবাই বুঝে না। ওখানে ওরা বলে যে ইফ ইউ আর অ্যাবাভ 40, অ্যাবাভ 50, ইটস এআই ইজ ফর ইউ। এই কথাটা কিন্তু এআই এর অ্যাডের মধ্যে দেখবেন আপনারা সবাই। কিন্তু এখানে কেন বলেন, এটা বলে অভিজ্ঞ লোকের জন্য এআই কিন্তু আরো বড় একটা টুলস। যারা অভিজ্ঞ, যারা লিখতে জানে, যারা বেস স্ট্রং, তারা যদি এআই ব্যবহার করে, তাহলে মানে তাদের জন্য এটা স্বর্গরাজ্য। ঠিক আছে, এআই, এআই টুলস। তো আমাদের এখানে যারা এখন দেখা যাচ্ছে যে সবাই গণহারে এআই ইউজ করছে, তো
গণহারে এআই ইউজ করতেছে, কিন্তু সেটা কিন্তু আরো ভবিষ্যতে নিজের ক্ষতি করতেছে। এই জন্য আমাকে এআই ইউজ ইউজ বা সাস্টেনেবল বিজনেস যেসব এগুলো পড়তে হবে, জানতে হবে আগে। হ্যাঁ, এআই নিজের গোড়াটাকে শক্ত করতে হবে। আমরা সাস্টেনেবল বলতে শুধু বুঝি টিকে থাকা। সাস্টেনেবল মানে কিন্তু নিজের নিজের মধ্যে পরিবর্তনটাও কিন্তু সাস্টেনেবল, ঠিক আছে? সাস্টেনেবিলিটি এটাও কিন্তু সাস্টেনেবিলিটির পার্ট। আপনাকে পরিবর্তন, আপনাকে নিজেকে আগে জাজ করা যে আমি মানুষটা কেমন, আমার কি পরিবর্তন দরকার, তার এটাও কিন্তু বিজনেস সাস্টেন করার একটা পার্ট। সেই চর্চাগুলোও আমাদের দরকার। তো এই অ্যাডভাইসটাও আমার থাকবে যাতে সবাই আমরা চর্চা, আমি বললাম তো যে আমার ব্যর্থতা থেকে কিন্তু আমি আমার কথাগুলো বলতেছি। তা আমি কোন জায়গায়, বা আমি অন্য মানুষের কথা বলবো না, আমি আমার নিজের ভুল থেকে। আমি কিন্তু গত ১ বছরে ৪টা এআই এর উপরে নিজের কোর্স করছি, ট্রেনিং গতকালকেও শেষ করছি। একটা এআই এর উপরে ৪ দিনের মালয়েশিয়ায় কোর্স। এগুলো আমি নিজেও শিখতেছি। শিখা আবার, এবং আমি গত ৫ বছর বললাম না, স্টুডেন্ট থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু। এতে শিখা কি আমার অভিজ্ঞতা এবং তাদের যে আমি একসেপ্ট করে তাদের থেকে নিছি, সে ২ টা কম্বিনেশন আমার আজকে সাকসেস, বা আমার গ্রুপটা এত বড় হইছে, বা আমি শিখাইতে পারতেছি কেন? only I have accepted the juniors as my trainer. আমি তাদের থেকে শিখছি এবং আমার অভিজ্ঞতাটা ম্যাচ করছি। যখন আমি তাদের থেকে নতুন কিছু নিয়ে আমার অভিজ্ঞতা ম্যাচ করছি, ইট বিকেম এ ফ্লাওয়ার, একটা ফুলের মতো জিনিস তৈরি হয়েছে, ঠিক আছে? এই জন্য সবাইকে এটা ভাবতো, এআই করার, সাস্টেনেবল গোল চিন্তা করেন, যেটাই চিন্তা করেন, আগে সবাইকে ওই জায়গাটা ভালো মতো জানতো। আপনি আপনি হয়তো জাম্প করতে চেষ্টা করতেছেন, আপনি ১ বছর পরে জাম্প করেন। ১ বছরে একটু সময়, আপনি তো ৪ বছর সময় দিয়েছেন পড়াশোনা, আরো একটা বছর সময় দেন আরো কিছু জানার জন্য। আরো যাই না, তা যখন আপনি যাই না একটা জিনিস করবেন না, তখন আপনার কাছে মজা লাগে। যেমন আমি সবাইকে বলি, যদি চাকরি না পাও তো হেল্পারের চাকরি করো। যদি চাকরি না পাও, তুমি যে সেক্টরে কাজ করো, গার্মেন্টসের চাকরি, তুমি চাকরি পাও না, তো তুমি হেল্পারের চাকরি করো। গার্মেন্টস ফ্যাক্টরি তো, টেক্সটাইলই তো এটা। তুমি যখন টেক্সটাইলে হেল্পারের চাকরি করবা, তুমি ১ মাস ২ মাস চাকরি করলে তোমার এই লোক ফলো করবে। এরকম অনেকের আমি বুদ্ধি দিছি, অনেকে গেছে, অনেকে ৩ মাস চাকরি করার পরে বলে তুমি এগুলো বুঝো কেমনে? বলে আমি স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তখন ওরা টাইনা নিয়ে গেছে, পজিশন আপ করে দিচ্ছে। তো আপনি আর ঘোরা থেকে এই ইন্ডাস্ট্রিতে আপনি যত পড়াশোনাই করেন, ওটা কোনো ভ্যালু নেই যখন আপনি রিয়াল লাইফে যান, ঠিক আছে? রিয়াল লাইফে কিন্তু টোটালি ভিন্ন জিনিস। তো রিয়াল লাইফে যাইতে হইলে আপনাকে গোড়ায় শিখতে হবে। এভরিবাডি শুড একটু ইগোটা ১ বছর যদি আপনি ইগোটারে একটু দাবায় দেন যে না আমি এসব চিন্তা করবো না যে আমি কোন জায়গায় কাজ করছি, লার্নিং না। ইফ ইউ ডোন্ট গো ইন দ্য রুট, আপনি যখন রুট থেকে উপরে গিয়ে একটা টেবিলে বসবেন, দে ইউ ক্যান সি এভরিথিং, ঠিক আছে না? আর আপনি যদি টেবিলে গিয়ে উপরে বসেন তো সব কিছু ছোট লাগবে। আর যখন আপনি গোড়া থেকে উপরে টেবিলে উঠবেন, তখন আপনি কিন্তু, যখন একটা পাইলট প্লেন ফ্লাই করে, সে কিন্তু ঠিকই গোড়া দেখে, ঠিক আছে? ও কিন্তু জানে গ্রাউন্ডে কি আছে, এই পজিশন রাডারে সব কিছু দেখতে, যেহেতু সে গ্রাউন্ডে শিখে আসছে, ঠিক আছে? সে ফ্লাই করার সময় কিন্তু 1000 টাইম শিওর থাকে যে আমি ল্যান্ডও করবো, ফ্লাইও করবো। সে কিন্তু ফ্লাই করার সময় এটা চিন্তা করে না যে আমি ল্যান্ড করতে পারবো, ঠিক আছে? তো এইরকম কনফিডেন্ট যদি গ্রো করতে হয় জীবনে, তাহলে আপনাকে গোড়ায় শিখতে হবে। আপনি লেখাপড়া করছেন, ঠিক আছে, আপনি চাকরি পেতেছেন না। আমি যেমন কিছু স্টুডেন্টরা বলছি যে তোমরা আগে গার্মেন্টসে, সে সবার আগে ফ্যাক্টরিতে ঢুকবা। কেউ ইন্টার্নি করো বা চাকরিতে ঢুকো, ফ্যাক্টরিতে ঢুকো। ফ্যাক্টরিতে ২-৩ বছর চাকরি করে তারপরে মার্চেন্ডাইজিং যেখানে যাও না, তাহলে তোমাদের সব চিত্র, আপনি যদি মানুষের বুঝাইতেই না পারেন, তা আপনি নিজেই না বুঝেন তো বুঝাবেন কি? এই জায়গায় আমাদের অনেক সমস্যা, সবার মধ্যে সব জাম করার, দৌড়ানোর, মার্চেন্ডাইজিং এ জব করবো, এটা কিন্তু জব মার্কেট, জব বাস্কেটটা কিন্তু অনেক বড়। আমরা ছোট দেখি বলে জব পাই না। জব মার্কেটটাকে আমরা ছোট করে দেখতেছি বলে জব পাই না। কিন্তু জব বাস্কেটটা অনেক বড়, ওই জায়গায় দেখি না। তো এইসব সমস্যা আলোচনা করলে অনেক সময় ইনশাল্লাহ, ইফ আই গেট এনি অপরচুনিটি ইন ফিউচার, আই ডেফিনেটলি ডিসকাস মোর, ঠিক আছে? Thank you so much, sir. Thank you so much for sharing such a real, honest, powerful experience and also valuable message with us.
And I want to say that your journey will inspire not only entrepreneurs but also the next generation of textile leaders. Thank you so much, sir. Thank you so much. থ্যাংক ইউ এভরিওয়ান, যে সবাই এত রাত পর্যন্ত জেগে দেখলেন। ইনশাল্লাহ যারা যুক্ত ছিলেন বা যারা আগামীতে এই অনুষ্ঠান আবার দেখবেন রেকর্ডেড ব্যালে, তাদের সবার জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই একসাথে কাজ করতে পারি। এই ইন্ডাস্ট্রি আসলে এখন লোক দরকার, প্রচুর লোক দরকার। এই ইন্ডাস্ট্রিতে সবাইকে আসতে হবে, ঠিক আছে? লোকও দরকার, এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ভালো, কারণ Thank you শুভরাত্রি, so much, সবাই ভালো sir. থাকবেন। Right. Thank you, sir. So, to all our viewers, if you loved this session, don't forget to follow Textile Times, share this story, and stay connected for more real business conversations. And this is Jayed Hussain Saidi, program host of Business Talk, signing off. Until next episode, keep learning, keep building, and keep believing. Thank you so much. ওকে, গুড নাইট, সি ইউ अगेन।